আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। সকাল থেকে ব্যানার আর ফুল নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিট ও কেন্দ্রীয় নেতারা। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। দেশে আর কোনো স্বৈরাচার শাসন, আর কোনো অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, আর কোনো ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, যে সরকার বাংলাদেশ থেকে আর পালিয়ে যেতে বাধ্য হয়েছে আন্দোলন। আমরা আমাদের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে একটি কথাই বলে যাচ্ছি যে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে, কিন্তু বিএনপি কখনোই কোনো অবস্থাতেই সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করবে না। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর জানাতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে আছেন সহকর্মী রুদ্র রফিক। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। রফিক, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের ঢল নেমেছে, দেখতেই পাচ্ছি। সেখানকার সার্বিক পরিস্থিতি এবং তারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, আসলে সকাল থেকেই কিন্তু বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগারগাঁয়ে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের এক প্রকার ঢল নামে। আমরা যেটি দেখেছি, আসলে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর এই প্রথমবার কিন্তু তারা নির্বিঘ্নে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে তারা নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন করতে পারছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি তারা যখন প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে ফুল দিতে আসতো তখন তারা নানাভাবে হয়রানি, হামলার শিকার হতো। সেই সব পিছনের দিনগুলোকে সামনে ফেলে নেতাকর্মীরা যেটি বলছেন যে বিগত দিনে যা হয়েছে সেই ধরনের আচরণ, সেই ধরনের ফ্যাসিবাদ যেন আর কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, সেই প্রতিজ্ঞা কিন্তু তারা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তারা প্রতিজ্ঞা নিচ্ছেন। আমরা দেখেছি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে তারা স্লোগান দিতে দিতে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপির যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় নেতারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে চলে গেছে। এখনও কিন্তু খণ্ড খণ্ড মিছিল আকারে তারা ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই অত্র এলাকা, বিশেষ করে আগারগাঁয়ের এলাকা, বিশেষ করে এই সমাধিস্থলের আশেপাশে কিন্তু আজকে বিএনপি নেতাকর্মীদের পদচারণা আসলে উৎসব মুখর হয়ে উঠেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন স্লোগানে তারা আসছেন মাজারে এবং এসে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। নেতাকর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে আগামী দিনে যে একটি নির্বাচনের প্রত্যাশায় তারা রয়েছে, নির্বাচনের অপেক্ষা যেটা করছেন সেটি যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ তারা করছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে যেন নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই জন্য তারা আসলে ফুল দিয়ে তারা প্রত্যয় ব্যক্ত করছেন। এবং আগামীতে যেন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের আবারও পুনঃপ্রতিষ্ঠা হয় সেই প্রত্যয় কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করছেন। সিনথিয়া, ধন্যবাদ। ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি, এমনটা জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে বলেন, সরকারের সংস্কার কর্মসূচিতে প্রান্তিক ও সাধারণ মানুষের প্রতিনিধি নেই বলে এ প্রক্রিয়া এগোতে পারেনি। মির্জা ফখরুল বলেন, বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিরে এসেছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা যেমন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবার অন্যান্য প্রসঙ্গ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একাংশের। গেল রোববার রাত 9:30টায় অনলাইনে জরুরি এক সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভিসি সহ 2.5 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত 8টার দিকে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ভিসিকে উদ্ধার করলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। বহিরাগতরা যেভাবে গতকাল রাতে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে আমাদের ছাত্রদের উপরে একটা হামলা করলো, তো সেইটা নিয়ে একটু চিন্তিত যে যদি হল ছেড়ে না যাওয়ার পরে যদি আমরা কোনো বিপদে পড়ে যাই তাহলে বাসা থেকেও আমাদেরকে বলবে কেন বাসায় চলে আসলো না। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন হল ছাড়ার বিষয়ে জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। আপনি জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের 4 দফা দাবি দিয়েছিলেন। অর্থাৎ গতকাল রাতে যখন বহিরাগতরা হামলা করেছিল, এরপরে কিন্তু গতকাল রাতে বিসির বাসভবন ঘেরাও করেছে এবং তারা বিভিন্ন কর্মসূচিও রাতে পালন করেছে। কিন্তু সকালে 9টার মধ্যে কিন্তু আমরা জেনেছিলাম যে তাদের হল ছেড়ে দেওয়ার কথা রয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিছু হল ছেড়ে গিয়েছেন, আবার একাংশ যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু এখনো মাঠে রয়েছেন। অর্থাৎ তারা কিন্তু সকাল 9টা থেকে কিন্তু আমরা এই পর্যন্ত দেখেছি তারা মাঠে ছিলেন। এখন সকাল 9টার সময় কিন্তু তারা বলেছিলেন যে তাদের 4 দফা দাবি দেওয়া হয়েছে। সেই 4 দফা দাবিকে সামনে রেখে কিন্তু বিশেষ করে আজকে এখন পর্যন্ত কিন্তু আরও 2 দফা বাড়িয়ে 6 দফা দাবি তারা পেশ করেছে। এই 6 দফা দাবির মধ্যে তারা যেমনটি বলছেন ভিসিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং তাদের কম্বাইন্ড যে শিক্ষা কার্যক্রমের যে দাবিটি সেটাকে তারা দিতে হবে এবং তাদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এইরকমভাবে তারা কিন্তু 6টি দাবি পেশ করেছেন। পেশ করে কিন্তু ইতিমধ্যে তারা হলে চলে গিয়েছেন এবং তারা এই দাবি না মানা হলে পরবর্তীতে তারা কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি বলছিলেন চিন্তিয়া। ধন্যবাদ। এদিকে স্থানীয়দের সাথে সংঘর্ষের পর আজও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা বিরাজ করছে। তবে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে দাপ্তরিক কাজ চলছে। 2 দফা সংঘর্ষে অন্তত 144 শিক্ষার্থী আহত হলেও আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। 2 জনের মাথায় আঘাত ও অপর শিক্ষার্থীর ভাস্কুলার ইনজুরি রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধলে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা, যা চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থিতা প্রত্যাশীদের ডোপ টেস্টের রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। গতকাল শিক্ষার্থী, সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের দিনভর হাতাহাতি ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। এতে বিভিন্ন পক্ষের অন্তত 10 জন আহত হন। এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি? ছাত্র দলের কর্মসূচি সম্পর্কে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন?
আজকে থেকেই রাষ্ট্র যারা নির্বাচনে প্রার্থী রয়েছে তারা কিন্তু আমরা রাষ্ট্র যে কোষাধ্যক্ষ যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু কোনো প্রার্থীকে মনোনয়ন পত্র যে দাখিল করতে সেটি কিন্তু দেখিনি। এখন যদিও আসলে এই রাষ্ট্র যে কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এইখানে হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এখানে কিন্তু আমরা কোনো ধরনের যে প্রার্থী তাদেরকে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে এখন পর্যন্ত দেখিনি। তবে আপনি জানেন যে আজকে আসলে ডপ টেস্টের শেষ দিন ছিল, তবে একটা দিন বাড়িয়ে ডপ টেস্ট আগামীকালকে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কারণ এই যারা মনোনয়নপত্র দাখিল করবেন তারা কিন্তু ডপ টেস্টের যে নমুনার যে ফলাফল সেটি কিন্তু যুক্ত করতে হবে। এবং আমরা কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ যে কার্যালয়ে যারা নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে হয়তোবা দুপুর নাগাদ অনেকে আসতে পারেন। তবে অন্যদিকে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যারা নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অন্তর্ভুক্তি করার দাবিতে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছে 12:30টার দিকে দুপুর। এখন পর্যন্ত কিন্তু সেখানে আমরা ছাত্র দলের কোন নেতাকর্মীকে আসতে দেখিনি। তারা বলছেন যে প্রথম বর্ষের যে শিক্ষার্থীকে তারা কিন্তু আসলে অবিলম্বে এই যে রাষ্ট্রীয় যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের অন্তর্ভুক্তি করার তারা দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে প্রশাসন আসলে ইচ্ছাকৃতভাবে আসলে এই প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আসলে ভোটার তালিকায় যুক্ত করছে না এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাষ্ট্রীয় নির্বাচনে যুক্ত না করা হবে, ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা আসলে চালিয়ে যাবে। ধন্যবাদ। এদিকে জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। জয়ী হতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জাকসু ও হল সংসদ নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছেন 179 প্রার্থী। 7টি প্যানেল ভিপি পদে 10 জন, জিএস পদে 9, এজিএস ছাত্র 10 ও ছাত্রী পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোট প্রদান করবেন 11,919 জন শিক্ষার্থী। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকল প্রার্থীদেরকে সাধুবাদ জানায় যে তারা শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে তাদের অভিমত ব্যক্ত করেছে এবং আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে সহায়তা। বিজনেস স্টাডিজ অনুষদ এবং বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের কাছে যাবে, আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থীরা তাদের জন্য কাজ করার জন্য আমাদেরকে আসলে তারা নির্বাচিত করবে। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রাতে শহীদ আবু সাইদ প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় এই মশাল মিছিল। নেসকোতে কর্মরত মোহাম্মদ গোলাম হোসেনকে কেন্দ্র করে চলমান ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয় ও প্রকৌশলীদের সম্মানহানির অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় বলে জানান বিক্ষোভকারীরা। মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশে বলেন, প্রকৌশল শিক্ষার মানহানির চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন তারা। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ 6 জনের সাক্ষ্য নেওয়া হবে। এ মামলায় মোট সাক্ষী 81 জন। এর মধ্যে এখন পর্যন্ত 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে 26 আগস্ট 9ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন সাক্ষ্য দেন 5 জন। সকালে এ মামলার একমাত্র গ্রেফতার আসামি, বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় করা মামলায় গ্রেফতার একজনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। খুলনার খানজাহান আলী সেতুর 2 নম্বর পিলারের কাছ থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন। নৌপুলিশের রূপসা ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের জানান, খবর পেয়ে গতকাল রাতে মরদেহটি উদ্ধার করেন। তার ডান হাত ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে আসলেই তিনি সেতুর উপর থেকে লাফ দিয়েছেন কিনা সেটি তদন্তের পর জানা যাবে। সাংবাদিক বুলু চ্যানেল 1, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ সহ গত প্রায় 3 দশক ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন।
যশোরের শার্শা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন গুরুতর আহত হয়েছেন। উপজেলার নাভারন মোড়ে এ ঘটনা ঘটে। সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের জনি ও জিয়ার নেতৃত্বে 25 থেকে 30 জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার পাইপ নিয়ে নুরুজ্জামান লিটন গ্রুপের সদস্য আব্দুর রাজ্জাককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাকে বাঁচাতে আসলে পুনরায় লিটন গ্রুপের সদস্যদের উপর হামলা চালায় জহির ও তৃপ্তি গ্রুপের সমর্থকরা। স্থানীয়রা জানান, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি সহ নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। খেলার খবর। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ডাচরা। এদিকে জয়ের চেয়েও দলের ভালো ক্রিকেট খেলাকে গুরুত্ব দিচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।